আসসালামু আলাইকুম। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনায় আমি যোগ দিয়েছি রাজু আহমেদ খান। রাজু আহমেদ খান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। তো আপনারা কেমন আছেন? আমার সামনে যে দুজন অতিথি তাদের সঙ্গে পরিচয় করে দিই। একজন হচ্ছেন মাসুদ হোসেন, চেয়ারম্যান মুসলিম সমাজ, বাংলাদেশ মুসলিম সমাজ। অন্যজন নারী নেত্রী এলিজা রহমান। মাসুদ ভাই কেমন আছেন? সর্বপ্রথম আমি সম্মানিত দর্শক শ্রোতা সহ যারা আমার পাশে আছেন নারী নেত্রী এলিজা রহমান এবং আপনি সঞ্চালক রাজু আহমেদ খান, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সংগ্রামী শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে পলিটিক্স ক্লাবের গ্রুপে আমি করছি। আমার আইডিতে আমি লাইভ করতাম, গ্রুপ থেকে আমি আমার আইডি এবং অন্যত্র শেয়ার করি এবং একদম অনেক দিনের সহযাত্রী মাসুদ হোসেন, এলিজা রহমান পলিটিক্স ক্লাবের নানান রাজনৈতিক আলোচনায় আসেন এবং মূল্যবান বক্তব্য দেন। এর মধ্যেই জনগণের মধ্যে ধারণা ভেঙে গেছে। অনেকেই মনে করতেন যে তারাই শুধু পলিটিশিয়ান, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং তারাই সব বুঝেন। কিন্তু আমাদের রাজনীতি যে এত সম্মুখ জ্ঞান রাখেন আপনি মুসলিম সমাজের চেয়ারম্যান এবং এলিজা রহমান নারী নেত্রী, যেটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটা কবিতা আছে না, একটি ধানের শীষের উপর একটি শিশির, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। অনেক দূরে যে সে দেখতে গেছে, কিন্তু সে চিন্তাই করে নাই যে তার ঘরের দরজার কাছে একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, যেটা একদম মুক্তার মতো। আমার আলোচনা শুনছেন আবুল কালাম আজাদকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুনছেন মাহবুর হাসান মিলন, দুজনকে অনেক ধন্যবাদ। এবং এখানে মাসুদ হোসেনের আইডিতে, মুসলিম সমাজের আইডি অথবা তার নিজস্ব আইডিতেও লাইভ হচ্ছে। আপনারা যারা দেখছেন শেয়ার করবেন। রাজনীতির শিরোনাম বলে আজকে কোনো কথা নাই। রাজনীতি শুধু রাজনীতি। একটু আগেই আমি একটা নিউজ দেখলাম যে উপদেষ্টারা বলাবলি করছেন, তার তদন্ত করেছেন যে আগে যে অর্থ ব্যাংক থেকে পাচার হয়েছে সেগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পাচার হয়েছে। তারপরে এখনো তো আর ভাসুরের মুখ দেখতে লজ্জা নাই। আগে নাই এরকম বলা হতো সর্বোচ্চ মর্যাদা, এখন নাম বললেই বাকি। তারপরেও একটা সৌজন্যতা, যার কারণে হয়তো নাম বলছেন না। সর্বোচ্চ পর্যায় থেকে বলার অর্থই হচ্ছে যে এটা একদম রাষ্ট্রযন্ত্র থেকে করা হয়েছে। তো আমাদের আলোচনা শুনছেন ওয়াহিদুজ্জামান খান। উনি সাধারণত ফোন করলে ধরে না, উনি হয়তো ব্যস্ত থাকেন, কিন্তু ওয়াহিদুজ্জামান খান আমার খুব পছন্দের একজন মানুষ। আমরা একসাথে নাগরিক ঐক্য করতাম, এখন সেদিন চালা গিয়া আমরা এখন যার মতো আলাদা। তো খুবই খুশি হয়েছি যে ওয়াহিদুজ্জামান আজকে আলোচনা শুনছেন। মাসুদ ভাই, আপনিই শুরু করেন যে এই যে অর্থ ব্যবস্থাপনা, এই যে অর্থ পাচার, এই যে ব্যাংক লুটপাট, এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল এই ধরনের একটা বক্তব্য কিন্তু এই উপদেষ্টাদের মাধ্যমে আসছে। তো তারা কেন নামধাম বলতো এখনো সংকোচ বোধ করছে? এখানে নাম তো হয়তো ওপেন সিক্রেট, সর্বোচ্চ পর্যায়ে যে এখানে দুর্নীতি হতো এবং এই দুর্নীতি মূল হোতা ছিল সর্বোচ্চ পর্যায়ে। আমি বাই দিস টাইম শুনেছি যে এসালাম গ্রুপ, যারা অর্থ পাচারে মোটামুটি শীর্ষস্থানীয় বলা যায়, যেমন ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করেছে এবং অন্যান্য ব্যাংকগুলো তারা ধ্বংস করেছে। তো সেখানে এসালাম গ্রুপ অনেকটাই স্বীকার করেছে যে আমরা আমাদের যে ব্যাংক থেকে টাকাগুলো আমরা নিতাম সেখান থেকে একটা পার্সেন্টেজ সরাসরি আমরা শেখ হাসিনাকে তার ফান্ডিং এ দেওয়া হতো। আচ্ছা, একটা অংশ সর্বোচ্চ পর্যায়ে দেওয়া হতো। এটা কি পুলিশের প্রাধান্য খেয়ে বলছে নাকি আগেই বলছে? এসালাম তো এখন অ্যারেস্ট হয়নি, চাপ তো একটা আছে। চাপ তো আছেই, চাপ তো থাকে। অ্যারেস্ট হয় না, সে এখন কোথায় আছে? শুনছি সিঙ্গাপুরে, সে বাংলাদেশের টাকা পাচার করে সিঙ্গাপুরে বিশাল মানের হোটেল করছে। আচ্ছা, এরকম অনেক কিছু। বাংলাদেশ কৃষক
ফেডারেশনের সভাপতি বদরুল আলম ভাই দেখছেন আপনার আলোচনা, দেখছেন সিরাজ মোহাম্মদ ভাই এবং ওয়াহিদুজ্জামান খান, সে সাথে মাহবুব হাসান মিলন। আপনি বলছেন যে এস আলম দেশের বাইরে আছে, তার টাটকা সত্যি কথা বলে দেওয়ার সাহস করতে পারল না, তার স্ট্র্যাটেজিটা কি? এস আলম কিছুদিন আগে একটা আলটিমেটাম দিয়েছিল যে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, আমরা মানে এই তাদের যে লুটপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে সেগুলো ব্যাপারে আপনার সর্বশেষ তথ্য কি আছে আপনার? না, এখন বিষয় হলো এসালাম যা করছে, তারা অন্যায় করছে, এটা তারা অনেকাংশে স্বীকার। যে একবার যখন বলে ফেলছে যে আমরা যে টাকা ব্যাংক থেকে আমরা নিয়েছি বা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, পার্সেন্টেজটা আমরা শেখ হাসিনা কেউ দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা একটা পার্সেন্টেজ দিয়েছি, তাহলে প্রকারান্তরে কিন্তু একটা স্বীকারোক্তি। আচ্ছা আচ্ছা। এখন রাষ্ট্রের টাকা যেভাবে হোক এই টাকাগুলো ফিরে আনার দ্রুত ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা হোক, যে কোনো ভাবে এনে এই টাকাগুলো কিভাবে দেশের টাকা দেশে ফিরে আনা যায়। যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার, ওনার সারা পৃথিবীব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে উনি এই ব্যাপারে উদ্যোগ নিতে পারে। এবং এসালাম যদি হ্যাঁ বলে যে না ঠিক আছে, আমি যে অপকর্ম করেছি এই অপকর্মের জন্য আমি ক্ষমা চাই সবার কাছে, আমি চেষ্টা করতেছি যে এই টাকাগুলো অতীতে আমি পাচার করেছি, আমাকে সেই সুযোগ দেওয়া হোক, আমি এই টাকাগুলো দেশে এনে আমি ব্যবসা বাণিজ্য করব বা দেশে আমি কর্মসংস্থান সৃষ্টি করব, যেন এদেশে বেকার হার কমানো যায়। হ্যাঁ, এটা একটা করতে পারে, এটা তো আসলে করলে ভালো হবে, দেশের জন্য খারাপ হবে না, এটা হলো বিষয়। তারপরে তার যেহেতু শাস্তি টাস্তি টুকটাক হলে হলো, সেটা তো অন্যায় করছে কিছু, তো শাস্তি তার পাওয়া লাগবেই। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারেও একটা হতে পারে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার সাথে আমি আবার আসবো একটা বিষয়ে, এলিজা রহমানের সাথে কথা বলি, সেটা হচ্ছে যে মোটামুটিভাবে আপনার আরেকটু ক্লোজলি বসলে আমার ক্যামেরা ই হয় আর কি, মানে যেহেতু এখন এলিজা রহমানের কাছে কথা হচ্ছে যে এইমাত্র খবর শুনলাম একটা বসুন্ধরা গ্রুপ একটা ফান্ডিং করছে যারা আহত বৈষম্য বিরোধী আন্দোলনে এই সে। এখন অনেক সময় অনেক ব্যবসায়ীরা তো আগের সরকারের সাথে ছিল বা থাকতে হয়েছে, অনেক সময় তাদেরও অনেক বিরুদ্ধে অভিযোগও আছে সেই কিন্তু এখানে প্রেস সচিব যে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে বাংলাদেশের কসাই ছিলেন আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন। আমি কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ফেসবুক আইডি থেকে দেখলাম যে বেশ কিছু লেখা তারা লিখেছেন আওয়ামী লীগকে পুনর্জাগরিত করার জন্য, তারা আগের স্টাইলে শুরু করেছে এবং আওয়ামী লীগকে আবার নতুন করে দাঁড়া করার মিশন চলছে। কিন্তু তো তার উপরেও কেউ কেউ দাবি করছে যে এই যারা অপরাধী তাদেরকে বিচার না হওয়া পর্যন্ত তারা দলই করতে না পারে, সমাবেশ করতে না পারে, ভোট না করতে পারে। তো বিচারের এই প্রক্রিয়া কি আপনার কাছে স্পষ্ট? বিচার কি হচ্ছে প্রক্রিয়াটা? আপনি তো শুরুতেই আমি কেমন আছি আজকে জিজ্ঞেস করা হয়নি আপনার, তো সেই প্রশ্নটা তো এখন প্রথম মনে করা হচ্ছে যে আচ্ছা, আপনি কেমন আছেন এটা অবশ্যই আরো আগে অবশ্য আপনি আলোচনা শুরু হওয়ার আগেই জানাজানি হয়ে গেছে যে আপনি কেমন আছেন। ফলে আমি অন ইয়ারে এরকম জিজ্ঞেস করিনি। আপনার কথা শুনছেন মোহাম্মদ বসিরুল হক সিনহা, মনে হয় তারা তো শুনতে পায়, আপনারা শুনছেন বসিরুল হক সিনহা, আমি আর কত নাম বললাম। সেক্ষেত্রে জিজ্ঞেস করা উচিত যে আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনার কথা শুনছেন বিনিময় করা উচিত। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে গ্রিন পার্টি প্রধান কার্যালয়, আপনারা জানেন যে আমি এখন রাজনৈতিক দল গ্রিন পার্টির ঠিক আছে পলিটিক্স ক্লাবে আজকে, এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আমাদের বড় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ এবং যিনি অত্যন্ত ভালো একজন বক্তা এবং যিনি ভালো একজন লেখক, কবি সাহিত্যিক রাজু আহমেদ খান। তো আজকে একসাথে উনি এতটাই ওনার কথা বলার স্টাইলটা যে একসাথে সে সেই আপনার এই বসুন্ধরা গ্রুপ থেকে
খুব দ্রুত সে মানে চলে গেল মানে আওয়ামী লীগের রাজনীতির দিকে। আসলে সবটা আসলে সত্য কথা বলতে কি যে এই বসুন্ধরা গ্রুপই বলেন বা কিছুক্ষণ আগে আমাদের মাসুদ ভাইকে যে প্রশ্ন করা হয়েছে সালাম গ্রুপ, এগুলি তো আমাদের দেশের একটা বড় বড় প্রতিষ্ঠান। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে মানে বিগত যে কোটা সরকার যেভাবে ছিল, কিন্তু 16 বছরে এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে এমন ভাবে তারা মানে ব্যবহার করেছে এবং এদের যারা প্রধান এদেরকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে এবং এরাও তাদেরকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো তারা কতটুকু অর্থ পাচার করেছে বা মানে তাদের বা এই ব্যাপারে তো আমাদের মাসুদ ভাই বিস্তারিত বললো। কিন্তু আমি বসুন্ধরা গ্রুপের মানে প্রধান ওনার সম্বন্ধে দু একটা কথা বলবো, যেটা সবাই আপনারা জানেন, তবে তারপর আমি বলছি সবাই হয়তো মানে অনেকেই জানেন যে ওনার এবং ওনার পুত্রের যে কিছু কুকর্ম এবং ওনারা এই নারী ঘটিত কুকর্মগুলি এত মানে তাদের মানে এত সেটার বিষয়ে তারা এমনভাবে জড়িত ছিল যে ওরা সম্পূর্ণ যা কিছুই করতো কিন্তু তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যেত। আচ্ছা। হ্যাঁ, তো যেমন অতীতে যেমন আমাদের একজন নেতা ছিল অভি, সে কোন দল করতেন তা আপনারা হয়তো জানেন সবাই, গোলাম ফারুক অভি, আমি তার দলটার নাম আর বলছি না। সে অভি ভাই অভি যেমন যখন আমরা অনেক ছোট ছিলাম বা যাই হোক হয়তো বা কয়েক বছর বয়স ছিল, আমার ঠিক মনে নেই, সেটা পরে পেপার পত্রিকায় পড়েছি বা সবার কাছ থেকে শুনেছি, সে তিন্নি নামে এক মডেলকে সে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তো এটা মনে হয় তেমনভাবে প্রমাণও করতে পারেনি। আর সম্ভবত অভি উনি কানাডা বা এরকম কোনো দেশে চলে গেছে যে দেশে আসলে যে দেশ থেকে প্রসেসিং করে আনাটা কঠিন মানে দেশে। তো আসলে এখনো আমাদের যে মানে বন্দি বিনিময় যে চুক্তিগুলি বা এমন এমন দেশে তারা চলে যায় যার কারণে শেখ মুজিবুর রহমান হত্যার আসামিদেরকে এরকম তারাও চলে গিয়েছিল, তাদেরকেও আনা সম্ভব হয়নি এবং এখনো তারা সম্ভব হয়নি। কিন্তু যাই হোক ওটা হচ্ছে একটা প্রেক্ষাপট, তখনকার প্রেক্ষাপটে। কিন্তু এখনকার যেমন একটা জুলাই বিপ্লব, এটা এদেশের মানে বলতে গেলে 17 কোটি বা 18 কোটি জনগণ যাই বলি না কেন, মানে বেশিরভাগ জনগণই সে যে পর্যায়ে থাকুক না কেন, সে তৃণমূল থেকে শুরু করে একদম উপর পর্যন্ত প্রায় সবাই এটার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল। এবং যে কোনো বিষয়টা যেমন এটার সাথে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা হয়েছে এই কারণেই, কারণ মুক্তিযুদ্ধেও যেমন মানে আপনার সব জনসাধারণ সবারই সম্পৃক্ততা ছিল, যদিও আমি তখন জন্মাইনি কিন্তু যেটা শুনেছি। কিন্তু এটার ব্যাপকতা এই কারণেই বেশি কারণ এইটা হচ্ছে নিজেদের দেশের সমস্যার মধ্যে। ওটা নয়তো তখন ছিল আমরা তখনও পাকিস্তানের হাতে আমাদের একটা মানে একটা পরাধীনতার মধ্যে ছিলাম। কিন্তু স্বাধীন যদি আমরা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করি তাহলে এই কেমন স্বাধীনতা? আর যদি আমাদের সেই শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার একজন স্থপতি বলা হয় যে কারণে বা যেটাই হোক, আর যদি স্থপতি বাদে দিলাম, কেউ মানুষ বা না মানুষ সেটা ঠিক আছে, সেটা পরের কথা। কারণ একটা স্থপতি আসলে কেউ হতেও পারে না, কারণ এখানে সবারই অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধে এবং স্থপতি এই কারণেই আসলে সবাই মানে না এবং আসলে মানাটাও ঠিক না, কারণ মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন না এবং তার আগে পরের প্রেক্ষাপটেও অনেকের অবদান ছিল, ওনার একক অবদানও ছিল না। তো যাই হোক, তার সেটার থেকে সবচেয়ে বেশি জিনিসটা মানে কিছুটা ছেলে মানুষই বলেন, কিছুটা মানে মানে খামখেয়ালি বলেন বা কিছুটা অপরিণত, যদিও সে অত্যন্ত পরিণত বলতে গিয়ে সে একদম বলতে গেলে বৃদ্ধ শেখ হাসিনা, সে মানে মৃত্যু প্রায় সময় অনেক জায়গায় অনেক কথা বলতেন, কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন যে সবাই অনেক ধরনের কথা বলছে, তখন খালি বলতো আমার বাপ দেশ স্বাধীন করছে। মানে মনে হচ্ছে যে দেশ স্বাধীন করছে, দেশ একটা হচ্ছে কারো জমিদারি বা কারো একটা ব্যক্তিগত সম্পত্তি, এখন সেজন্য সে এই দেশে সে সর্বেসর্বা থাকবে এবং সে ভোটারবিহীন নির্বাচন করে বারবার তার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো। এবং অতীতেও কিছু রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ করে না, কিন্তু তারা এমনই মানে আওয়ামী লীগের এমনই মানে তারা বেনিফিশিয়ারি বলেন বা তাদের সুবিধাভোগী ছিল যে তারা মানে অনেক সময় বলতো, যদিও জাতীয় পার্টির নামটা নেওয়া নিতে লজ্জা লাগে যদি, কারণ সেটা একটা মোটামুটি বড় রাজনৈতিক দল, মানে এই জন্য একটা কথা প্রচলিত ছিল জাতীয় পার্টি সহ আরো 2-1টা দলের নামে, যে এরা আওয়ামী লীগের থেকে বেশি আওয়ামী লীগ করে, মানে যারা আওয়ামী লীগের দলটা করে তারা এত চাটুকার যে কয়েকটা দল, তো তাদের এই চাটুকারিতা এখনো বোকার মতো। মানে তাদের যে প্রধান GM কাদের সাহেব অনেক জায়গায় বলে থাকেন যে
এখন যেহেতু আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, তাহলে 50% ভোট কোথায় যাবে বা এই ধরনের অনেক শিশুসুলভ কথা বলেন। কিন্তু সত্যিকার অর্থে মানে আওয়ামী লীগ রাজনীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছে, এবং যেহেতু তারা এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের যেহেতু তারা মানে মাস্টার মাইন্ড, এবং তাদের মানে শেখ হাসিনার ব্যক্তিগত মানে নির্দেশনায় এটা হয়েছে, অতএব সে এটার দায় কোনোভাবেই এড়াতে পারেন না, এবং এড়ানো তার মানে সম্ভব হয়নি, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার নাম এসেছে, এবং ওনার দলের অনেক মানে সিনিয়র নেতৃবৃন্দের নামও এসেছে, এবং সেই বিচারটা আসলে মানে আবার বিএনপি থেকে অনেকে বলেছে যে বিচার করতে করতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু সময় লাগুক সেটা আমি একটু শেষ করি, এটা আমি এক মিনিট শেষ করব। বক্তব্য সহজ করার জন্য আমি একটু সংযুক্ত করি। বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে খুব বিভিন্ন বিচ্ছিন্নভাবে অনেক খবরই পাওয়া যাচ্ছে। কেউ বলছে যে আওয়ামী লীগ দায় স্বীকার না করলে নির্বাচন করতে পারবে না, কেউ বলছে আওয়ামী লীগের বিচার করতে হবে তারপরে নির্বাচন হবে। এই ধরেন আপনার ইসের কথাই বলি, উপদেষ্টা মাহফুজ আলমী বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মানে এখানে শিরোনামটাই এমন। তারপরে আবার আপনার আছে না, অন্ধ্রপ্রদেশ সরকারের যে আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাব। তার মানে কি? তার মানে একটা পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা দল হচ্ছে ছাত্রদের মধ্যে। তাদের যখন মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে তারা বলে যে কী অসুবিধা, কি দরকার হলে আমরা সরকার থেকে বাইরে যাবো। তার মানে এমন কি অ্যাসুরেন্স তারা পাচ্ছে যে এক সাইড থেকে মানে তারা প্রস্তাব দিচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। তার মানে একটা 50% লোককে চাপিয়ে রেখে বাকি 50%-এর মধ্যে জিতে আসার সম্ভাবনা তার মানে আশা করছে যে দরকার পড়লে আমি এই সরকার থেকে বেরিয়ে দেবো। কিন্তু তারা এত ডেডিকেটেড যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, রাজনৈতিক দল করবে। এর মধ্যে কি রাষ্ট্রীয় কোনো প্ররোচনা আছে কিনা, মানে রাষ্ট্র কি চাই ছাত্রদেরকে একটা স্পেস তৈরি যাবে? আমি মেইন মানে একটু আগে তো বিস্তারিত বলেছেন, মেইন যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে মানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, এবং সে তো শুনেছি আবার এটা কতটুকু সূত্র, সে অন্য অনেক দেশে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভারত আসলে মানে এটা তাকে মানে সেই দেশ থেকে বাংলাদেশে ভালো ছাড়বে কিনা, কারণ তার ভিসার মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে, এই এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে আছে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলতে পারেনি, বা এটা কেউ বলতে পারেনি যে এই বিচারটা কত দ্রুত হবে। সে কারণেই আমার মনে হয় মাহফুজ তো একটু মানে উপদেষ্টা মাহফুজ সে অন্যান্য ছাত্রদের উপদেষ্টার মধ্যে একটু মানে সে অন্যরাও নাহিদ ইসলামও ভালো বোঝে, বা আমাদের যে আসিফ ভুইয়া ভালো বোঝে, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, কিন্তু মাহফুজকে বলা হয় এই যুগে সিরাজুল আলম খান। তো সেখানে সেই পরিপ্রেক্ষিতে সে হয়তো বলেছে, কারণ বিচার হলে তাদের তো একটা সাজাও হবে, এবং বিচারটাও মনে হয় এত দ্রুত করা যাবে কিনা, এবং সবচেয়ে বড় কথা যে মানুষগুলো চলে গেছে তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে আবার সাজা দেওয়া, সেক্ষেত্রে আমার মনে হয় যে বিচারটাও বিচারের মতো চলুক। আর যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে যাদের যাদের নাম এই মানে ওইখানে মানে আসছে, হ্যাঁ ফৌজদারি, মানে যেহেতু আমি নিজেও আইনের লোক, কিছুটা না অনেকটাই আমি বুঝি জিনিসটা, যে এখানে আপনার যদি মানে সাজা কোনোভাবে হয়ে যায়, সে আবার এমনও আছে সাজা হলে যদি সে যদি দেশের বাইরেও থাকে তবে তার সাজাটা মাফ হয় না, তার সাজাটা থেকে যায়, অতএব তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হয় সেখানে। আর সবচেয়ে বড় কথা কি, যে আমি নামগুলি মেনশন করি বললে আরো সুবিধা হবে, যেমন আমাদের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তো আছেনই, পাশাপাশি আমির হোসেন আমু, তারপরে আপনার আমাদের যে যাকে বলা হয়েছে কসাই, মানে এরপরে আর কোনো কথা থাকে না। এবং কসাই বলা হয়েছে এই কারণেই, কারণ উনি নাকি সর্বশেষ একটা নাকি না সত্য কথাই, যে পুলিশের সাথে ওনার একটা কথা হয়েছে, পুলিশের সেই অফিসারের নামটা আমার এখন মনে নেই, অফিসার নাকি বলেছে স্যার একটা গুলি করলে তো আরো দেখি কয়েকটা দাঁড়ায় যায়। তো সেখানে মানে সেও যেমন মানে মানুষের ছাত্রদের জীবনের কোনো মানে মানে তোয়াক্কা করেনি যে তাদের জীবন যাক, আমার ছেলের জীবন তো যাচ্ছে না, বা এরকম মানুষের জীবনের মূল্য সেই সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এতই মূল্যহীন ছিল। এবং আমি লাস্ট যে
লাস্ট যে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেদিন মানে চানখারপুলে মানে ওদিনেও মানে প্রচুর ছাত্র মারা গেছে। আমার কাছে খবর আছে যে আমাদের এলাকারই আমার একটা মানে ভাই, আমাদের এলাকার প্রতিবেশী বড় ভাই, আমরা ছোট থেকে বড় হয়েছি, তার ছেলে, আমি নিজেও পরে বুঝতে পারিনি, বললাম যে ও কতটুকু বড় হয়েছে আর কিভাবে করে ও গুলি খেয়ে মারা গেল। তো আসলে ছাত্র 8-এ পড়তো। তো ওরা 2জন বন্ধু গেছে চানখারপুলে সেই মানে ছাত্রদের সেই আন্দোলনে যোগ দিতে, এবং 2জনই লাশ হয়ে তারা ফিরে আসছে। তার মানে বোঝা গেল যে কি পরিমাণে গোলাগুলি হয়েছে, যে মানে ওই দিন মানে মৃত্যুর সংখ্যা ছিল অনেক। এবং এর নির্দেশনা মানে শেখ হাসিনা তো অনেক ধরনের নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল পুলিশের মহাপরিদর্শকের কাছে, চৌধুরী আব্দুল আল মামুন, এবং উনি নিজেও এখন কারাগারে আছেন। এবং দেশের পরিস্থিতি কতটা মানে এমন একটা দেশে আমরা থাকি যে দেশের মহাপরিদর্শকও সে মানে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন। তার মানে এই না যে একটা এরকম ভাবে ওনার তো যেহেতু উনি মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে প্রধান ব্যক্তি, তার তো মিনিমাম তার একটা চিন্তা করা উচিত ছিল যে আমি কেন এরকম, আমাকে বলা হচ্ছে গুলি করতে, আর আমি গুলি করি। এবং যখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বললেন যে ম্যাডাম এরকম ভাবে আপনি চলে যান, বা এরকম ভাবে আমি কিছু করতে পারছি না এরকম, তখন বললো যে তখন নাকি শেখ হাসিনা ওয়াকারুজ্জামানকে বলেছেন যে আপনি কেন পারতেছেন না, আমাকে তো পুলিশের যে সে তো আমাকে আমি যেটা বলতাম সেভাবে সে করেছে। আমি যাই হোক আজকে মানে টকশোতে স্পষ্টভাবেই কথা বলছি, এবং আমি স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি, কারণ কোনো কিছু ভিতরে রেখে কথা বলা ঠিক না। এবং আমার মতো আপনাদের অনেকের কাছেই অনেক ধরনের তথ্য আছে, আবার মানে আর অনেকে আছে অনেক তথ্যগুলি মানে হয়তোবা পেপার পত্রিকায় পড়ে অতটা খেয়াল করে না। কিন্তু রাজু ভাই যে কয়েকটা কথা আজকে বললো, যে সেই পরিপ্রেক্ষিতেই বলছি যে ছাত্ররা যেমন বলেছে যে মানে যে কথাই শেষ করেছে, ছাত্ররা যখন বলছে যে তারা রাজনীতিতে, মাহফুজ যেমন বলেছে রাজনীতিতে আসতে পারবে না আওয়ামী লীগ, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে তাদের এটা মানে মানে আপনার অপরিণত কথা না, কারণ আওয়ামী লীগের মানে পাপের পরিমাণ এতটাই বেশি, এবং তাদের সাজা হলে তাদের এই বিচারটা করতে গেলে যে মানে কত দিকে যে তাদের অন্যায় মানে বা তারা যে অপরাধ করেছে তার কোনো সীমা পরিসীমা নেই, মানে কোন দিক থেকে কোন দিক করবে। ওই যেমন অনেক সময় বলা হয় যে কারো সাজা হলে হয়তো 100 বছর বা আরো অনেক বছর মানে এরকম হবে। আসলে কি তারাও মানুষ, তাদেরও যে কোনো ভালো গুণ ছিল না তা না, কিন্তু তারা সম্পূর্ণ ভাবে মানে এই 16 বছর ক্ষমতা থাকার পরে তাদের মানে তারা একটা মানে ধীরে ধীরে, আমি শেষ করি মানে দুই এক কথায় শেষ করি, মানে একদম পুরা তারা মানে আউট অফ কন্ট্রোল চলে গিয়েছিল। তাদের আর কোনো মানে মানে পেছনের দিকে তাদের তাকানোর মতো কোনো মনে হয়নি, এবং তারা মনে করছিল যে আমরাই মানে যা ইচ্ছা তাই করতে পারি, আমাদের হাতে যেহেতু ক্ষমতা, এবং তারা এদেশের মানুষকে কোনো মানুষই মনে করেনি, এবং সে কারণে তাদের পরিণতি আজকে এরকম ভয়াবহ হয়েছে। এবং আমি আরেকটা কথা শুধু বলবো যে ছাত্রদের আসলে একটা ব্যাপারে সত্যি সত্যি যৌক্তিক, কারণ আমি অনেক সময় তাদের ব্যাপারে দুই একটা কথা নেগেটিভ বলেছি কারণে, কারণ তারা অনেক সময় বলে যে মানে তাদের নেতৃত্বটাই তারা মুখ্য দেখাতে চায়। আসলে কি তারা এত চারিদিকে এত অন্যায় দেখে বা দেখে, এবং তারা যেহেতু নিজেরাই সত্যকর অর্থে একটা বিপ্লব সাধন করে এইরকম একটা পর্যায়ে এনেছে, সেটার ফসল তারা দেখছে অন্যভাবে সেই জিনিসটা মানে ঘটছে, সেই আগের রাজনীতি প্রচলিত হয়ে যাচ্ছে, সে কারণে তারা মানে হয়তো দুই একটা কথা বলছে বা কিছু কথা বলছে। এবং আমার মনে হয় যে যারা মানে বিএনপি সহ অন্যান্য বড় বড় দল আছে তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, কারণ তারা আসলে সত্যিকার অর্থে মানে দেশপ্রেমিক, কারণ দেশপ্রেমিক বড় দলের লোকেরাও আছে, কিন্তু যেহেতু তারা খুব অল্প বয়সে দেশের দায়িত্বে কাঁধে নেওয়ার মতো তাদের একটা নিজেদেরকে তৈরি করতে চাচ্ছে, অতএব তাদেরকে তাদের সেই প্রক্রিয়ায় আমাদের কিছুটা হলে সাধুবাদ জানানো উচিত। আপনার কাছে আসবো, তার আগে আপনি যে বিষয়গুলো সবিস্তারে ব্যাখ্যা করেছেন সেগুলো খুবই মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অনেকগুলো বিষয়ের সঙ্গে আপনি মানে ম্যাচ করে মানে সামঞ্জস্য রেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। পলিটিক্স ক্লাবের
মুখোমুখি এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। মাসুদ হোসেনের কাছে আমার স্পেসিফিক কোনো প্রশ্ন নেই, তবে কয়েকটি বিষয়ে আমার নজরে এসেছে। জামাতের আমির বলেছেন প্রত্যেক খুনের বিচার হতে হবে। উনি কিন্তু তার আগে বলি যে আমি অনেকগুলো মানে দর্শক যারা শুনছেন তাদের নাম বলেছি, তার মধ্যে একজনের নাম বাদ পড়েছে, যুবরাজ, উনি দেখছেন। সে সাথে বেলায়েত নাম বলেছি, মোহাম্মদ বশিরুল হক, সিরাজ মোহাম্মদ, এবং সে সাথে আরও স্কল থেকে উপরে চলে গেছে, তাদের নাম আগেই বলেছি। তো জামাতের আমিরের কথাবার্তা ইদানিং খুব বিচক্ষণতার সাথে উনি অ্যাপ্লাই করছেন মনে হলো, যে উনি কিন্তু বলেননি প্রত্যেক খুনের বিচার করব, উনি কিন্তু ওইটাই বলতেই পারতেন। এখন জামাতে এখন মানে ভালো অবস্থানে আছেন, তারা ক্ষমতায় আসবেন বলে মনে করছেন বা ইত্যাদি ইত্যাদি। ইভেনচুয়াল যে সরকারটা এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পিছনের শক্তি সার্জিস তো একবার বলেই ফেললো যে এর মূল নিয়ামক হচ্ছে ছাত্র শিবির ইত্যাদি। তো সরকারের তরফ থেকে এবং নানা মহল থেকেই এই জামাত ইসলামের এই শক্তিকে এই ফ্যাসিবাদ পতনের নিয়ামক হিসেবে বলা হয়েছে। তার উপরে এতখানি কনফিডেন্ট থাকার পরেও জামাতের আমির কিন্তু বিচক্ষণতার সাথে বলেছেন যে প্রত্যেক খুনের বিচার হতে হবে, নট এটা বলেননি যে বিচার করব। তাই সেটা বিষয়ে আপনার একটু নলেজ দিলেও আপনি আলোচনার সময় এই সঙ্গে কিছু ব্যাখ্যা দেবেন। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জেল পলাতক 700 আসামিকে এখনো ধরা যায়নি। এটা কি এমন কিনা যে যারা মানে বিএনপি পন্থী কেউ যাদের 700 পালিয়ে গেছে তাদেরকে ধরা হচ্ছে না, কিংবা এমন কি কেউ যা দাগি আসামি, ফাঁসির আসামি, সত্যিকারের অপরাধী যাদেরকে জেলের থেকে পলানোটা দেশের জন্য ভালো নয়, কিন্তু তাদেরকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি এর মধ্যে কি শুভঙ্করের ফাঁকি আছে কিনা এই। আর সেই সাথে একটা খবর দিয়ে জানিয়ে রাখি যে অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, গুলশান 2 নম্বর আমরা 3 মাস যাওয়া নিষেধ করেছে, এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, এখানে কোনো নাশকতা কিনা এই সেই। আমরা আমাদের গবেষণার টিম আমাদেরকে জানিয়েছে না নাশকতা না, সেখানে আসলে এমআরটি পাস নর্দার্ন রুট লাইনের কাজ করার জন্য সেখানে অনেক ঝুঁকিপূর্ণ যানজট থেকে আরম্ভ করে আরও অনেক কিছু সমস্যা, এই জন্য এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে এখানে কূটনীতি পাড়া, এখানে মানুষজনের ব্যবসা বাণিজ্য আছে, এখানে ঠিক শিরোনামগুলো এইভাবে আসাতে আমরা আসলে খুব ভয় পাই যে আসলে এটা কোনো নাশকতা হবে কিনা। তো আমি আমার এই পলিটিক্স ক্লাবের আলোচনার মাধ্যমে জানিয়ে রাখলাম দর্শক মণ্ডলীকে যেটা আসলে কোনো নাশকতা না, এখানে কাজ হচ্ছে, সেখানে যানজট হতে পারে, তাই এড়িয়ে চলতে হবে। যাই হোক, যে প্রথম দুটো বিষয়ে আপনার সঙ্গে মানে টাচ করেছিলাম জামাতের আমির সম্পর্কে, জামাতের আমিরের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমরাও গিয়েছিলাম, আপনিও গিয়েছিলেন তাদের মগবাজার অফিসে, আমরা বিএনপির অফিসেও আমাদের জোট থেকে আলোচনা করেছি এবং জামাতের সঙ্গে আলোচনা। জামাতের আমিরের আচরণে আমরা মুগ্ধ, খাবারে দাবারে, অতিথি আপ্যায়নে, ব্যবহারে, কথাবার্তায়। জামাত কি তার আগের যে পুরাতন গন্ধ আছে, 71-এর যে তকমা আছে বা তার যে ইতিহাসের কালো অধ্যায়গুলি আছে, একবার উনি বলেছিলেন যে আমরা ব্যাকফুটে যেতে চাই না। তারপরেও কিন্তু উনি এক সময় বলেছেন যে না, স্পেসিফিক যেন মানে কেউ যদি প্রমাণ করতে পারে সন্দেহাতীতভাবে, তাহলে আমরা ব্যবস্থা নেব, তা বলেনি, তাহলে আমরা এটাকে মানে পরবর্তী পদক্ষেপে যাব। যাক, জামাতের আমির এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলতে চান। না, বড় বিষয় হলো আপনি যেটা বলেছেন যে জামাতের যে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, উনি অত্যন্ত বিচক্ষণ একজন পলিটিশিয়ান, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। ওনার এই বিগত দিনের যে ওনার বক্তব্য এবং ওনার যে কর্মকাণ্ড জামাতকে একটি রাষ্ট্র সংস্কারের যে সামাজিক ডেভেলপমেন্টের কাজের মাধ্যমে জাতির কাছে জামাতকে তুলে ধরা, এই যে একটা বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এই বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান উনি করেছেন। সে সাথে উনি যথার্থই বলেছেন যে সকল হত্যার বিচার হতে হবে। এখন রাষ্ট্র ক্ষমতায় তো জামাত না, রাষ্ট্র ক্ষমতায় হলো ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের তো এটা তো জামাতের আমিরের একক প্রত্যাশা না, এদেশের প্রত্যেকটা গণমানুষের প্রত্যাশা যে প্রত্যেকটা খুনের বিচার হতে হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার হতে হবে। এটা আমাদেরও প্রত্যাশা, আমাদের মুসলিম সমাজেরও প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
যে প্রত্যেকটা খুনের বিচার হতে হবে এবং বিচারের পরে রাষ্ট্র সংস্কার করে তারপরে এই নির্বাচনের ব্যবস্থা যাওয়া। আর আরেকটা বিষয় একটু আমার দৃষ্টিগোচর হয়েছে যে আপনি যেটা বলেছেন যে উপদেষ্টা মাহফুজ, আসলে উনি তো ছাত্র থেকে আসছে, বয়সও কম আমি মনে করি, তবে ম্যাচুরিটি হয়তো ওনার আসেনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে বক্তব্য দেওয়া, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উনি একজন দায়িত্বশীল, যখন ছাত্র ছিল বা রাজপথের বক্তব্য আর রাষ্ট্র ক্ষমতা আসীন হওয়ার পর উনি বলতে পারতেন যে বিচার করা হবে, না এটা উনি বলতে পারতো যে অপরাধীদের যে নির্বাচনে যাওয়াতে অপরাধী যারা যারা এই 5ই আগস্টের পূর্বে যারা অপরাধ করেছে এদের বিচার হতে হবে, আগে বিচার হবে তারপরে এদের নির্বাচন নিয়ে ভাবনা একদম নির্বাচনে অংশ নিতে দেওয়াই যাবে না, দেওয়া যাবে কি যাবে না তখন এটা নিয়ে এটা বিরোধী দল বলতে পারে, কিন্তু এটা উপদেষ্টা মন্ডলীর সদস্য রাষ্ট্রের পাঠ হয়ে কেন রাষ্ট্রের পাঠ হয়ে এই কথা এইভাবে বলা যায় না, এটা রাজপথে বলা যায়, কিন্তু রাজপথে তার আবার আরেক বন্ধু মানে তার আরেক যে সহকর্মী তার সে বলছে যে রাজনৈতিক দল যদি গঠন করি তাহলে সরকার থেকে দরকার বাদ দিব, চলে যাবো। তার মানে এর চেয়ে ওটা লোভনীয় বেশি নাকি? সম্মান না টাকা বেশি না? ও নাহিদ ইসলাম আমি মনে করি বিচক্ষণ বক্তব্য দিয়েছে যে যেহেতু বিএনপি প্রধান বিরোধী দল বা এখন স্টেক হোল্ডারে আছে, তারা একটা বিতর্ক করেছে, তারপরও ওরা ডেডিকেটেড যে ওরা রাজনৈতিক দলই করবে না। অবশ্যই এরা তাদের রাজনৈতিক দল করার প্রত্যেক নাগরিকেরই অধিকার আছে, সেক্ষেত্রে তাদেরও অধিকার আছে রাজনৈতিক দল করার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয় কি করে? না, সে তো ক্লিয়ারই বলেছে যে আমরা প্রয়োজনে যদি রাজনৈতিক দল করি তাহলে উপদেষ্টা পরিষদে থাকবো না, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো না, এটা নিঃসন্দেহে ভালো। সেটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি হচ্ছে, তারেক জিয়াই তো আপত্তি করেছে, এটা কেমন দেখা? তারেক জিয়া আপত্তি করা এটা তো হলো ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, কিন্তু আমরাও তো জানি যে আমরা যারা 12-15 বছর রাজনীতি করে কোনো বৈঠা মানে কোনো কুল কিনারা পেলাম না, আর তারা আজকের ছাত্ররা তারা বড় অফিস নিয়ে তারা রাজনীতি করবে, তারা নির্বাচন করবে, তাদের পিছনের শক্তিটা কি? না আমি বলতেছি বিষয়ে, যেমন তারেক জিয়া যদি এই কথা বলে তাহলে আমি বলবো ভূতের মুখে রাম। আচ্ছা, বলে কেন? জিয়াউর রহমান তো নিজে রাষ্ট্র ক্ষমতা নিয়ে পরে যে রাজনৈতিক দল গঠন করেছে, তার দলের থেকে তো এই ধরনের বক্তব্য আসলে আশা করে না। তারা তো নিজেরাই, জিয়াউর রহমান নিজেই তো যখন রাষ্ট্র ক্ষমতা নিলেন তারপর তো উনি রাজনৈতিক দল গঠন করেছেন, তাহলে বিএনপির মুখ থেকে তো এই ধরনের বক্তব্য জাতি প্রত্যাশা করে না। একই কাজ তো বিএনপি করেছেন, এটা আমরা বলতে পারি, এটা আমরা যারা রাজপথ থেকে রাজনীতি করে আস্তে আস্তে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করতেছি জনগণের কাছে, যে রাষ্ট্র ক্ষমতার কোনো অংশীদারিত্ব না নিয়ে, এটা আমরা বলতে পারি যে রাষ্ট্র ক্ষমতা থেকে তো রাজনৈতিক দল ঘোষণা করা এটা তো ঠিক না, কারণ এখানে তো রাষ্ট্র তো সবার জন্য সমান, ঠিক না? এখন ও তো নাহিদ তো যথার্থই বলেছে যে না, আমরা যদি রাজনৈতিক দল গঠন করি তাহলে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিয়ে তারপরে করবো, এটা তো একটা বিচক্ষণ বক্তব্য আমি মনে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তারা করুক রাজনীতি। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ভূতের মুখে রাম নাম, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে যারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছেন তাদের কাছে অন্তত এটা মানায় না। আপনার এই কথার সঙ্গে আমি একমত। তবে এখানে রাত্রি গভীর হয়েছে, মানে গভীর বলতে যে আমাদের আবার রাস্তাঘাটে যানজট থাকে, যার যার বাড়ি ঘরে ফিরতে হয়, তারপরে আরও কিছু আনুষঙ্গিক কাজ থাকে। আজকে আলোচনা শেষ করতে যাব, তবে আরও 2 মিনিট আমি সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি 1 মিনিট আর এলিজা রহমান 1 মিনিট। দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? মানে আপনার মুসলিম সমাজের পক্ষ থেকে আপনার পরিকল্পনা। না, এখন আমি এই সর্বশেষ আমার বক্তব্য যেহেতু 1 মিনিট, আমি এটুকুই বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে দেখতেছি বিভিন্ন দাবি দাওয়ার হিরেক পড়ে গেছে। এই যে দাবি দাওয়ার চাপে আসলে সরকার অতিষ্ঠ, মানে এই দাবি দাওয়া গুলো পরিকল্পিত কিনা এটা একটু গভর্নমেন্টের খতিয়ে দেখা দরকার, যে যারা এই দাবি দাওয়া গুলা করতেছে তাদেরকে কারা করাইতেছে। এখন তো অনেক বিষয় আছে, যে এখন তো সংসদ নাই, এখানে অনেক দেখা যায় যে
আইন পাশ করতে হবে সংসদে, এমন কিছু দাবি যে আইন পাশ করার ক্ষমতা তো এদের নাই, সংসদ হলে তারপরে এটা যৌক্তিক হইতে পারে। আচ্ছা, তো সেই সাথে আরেকটা এই বিষয়গুলো আমি মনে করি যে যারা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল আছেন ওনারা প্রকাশ্য বলে না কেন, উপদেষ্টা পরিষদ তো বলতে পারে যে এগুলো তো আইনের ব্যাপার, সংসদের ব্যাপার। যেহেতু সংসদ নাই তাহলে এখানে সব বিষয় তো নির্বাহী আদেশে হয় না। তো এখানে পরবর্তী সংসদ যখন আসবে আপনারা দাবি দাওয়া করবেন, সংসদের পাশের মাধ্যমে এটা আদায় আপনারা করে নেবেন, এটা তো আমরা আমাদের পক্ষে সম্ভব না, এটা প্রকাশ্য বলে দিলে পারে। আর সেই সাথে আরেকটা বিষয় যে এই যে 7 কলেজের এই অন্তর্ভুক্তি বিষয়ে এই যে 7 কলেজের যে দাবি দেওয়াটা এটা কিন্তু যুক্তিসঙ্গত দাবি। আচ্ছা, এখানে কিন্তু ওই সংসদের বিষয় না, আচ্ছা, তাহলে এখানে সরকারের বিষয়। আমি মনে করি যেহেতু এটা সরকারের বিষয়, এই সরকারি শিক্ষা মন্ত্রণালয় চাইলে এটার একটা সুরাহা করতে পারে। তাহলে আমি মনে করি সরকার এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন এবং দ্রুত এই 7 কলেজের বিষয়ে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাবে। এটি আমার সর্বশেষ বক্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা জিনিস অ্যাসিড টেস্ট করছি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সময়ানুবর্তিতা নিয়ে। আপনাকে 1 মিনিট সময় দেওয়া হয়েছিল আপনার দল সম্পর্কে বলার জন্য, কিন্তু আপনি 2 মিনিটের বেশি কথা বলেছেন, যার জন্য আপনার কোনো সাজা বা শাস্তি পেনাল্টি দিচ্ছি না। তবে জাতির উদ্দেশ্যে আমরা এটাই আপনাকে সাক্ষী রেখে স্মরণ রাখতে চাই, আগামী ভবিষ্যতে যখন যার বরাদ্দ যেটা সেই সময়ের মধ্যে শেষ করলে খুবই ভালো হবে এবং অবশ্যই আপনি বলার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে আপনি যেহেতু 1 মিনিট ঘোষণা আছে, সময় চেয়ে নেওয়া দরকার ছিল। আপনার মুসলিম সমাজ জন্য সত্যিকারের মুসলিম উম্মার জন্য কাজ করে, সেজন্য আপনাদের এই বক্তব্যগুলো সত্যি অনুধাবন করি, আমরা বিশ্বাস করি যে আপনার সাকসেসফুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এলিজা রহমানকে আমি, যেহেতু আপনার সময় আপনি বর্ধিত আকারে নিয়েছেন, আমি এলিজা রহমানকে 2 মিনিট সময় দিতে চাই এবং জাতির উদ্দেশ্যে। কালকের 1 মিনিট সময়, আধা মিনিট পাওনা ছিল। আচ্ছা, আপনি কালকেরটা নিয়েছেন তাই না? তাহলে ঠিক আছে, আপনাকে কিছুটা শাস্তির আওতা থেকে বের করে আনা সম্ভব। এলিজা রহমান 2 মিনিট। আসলে আমি মিনিট আর 2 মিনিট বা আধা মিনিট কথা এটা রাজু ভাই মোবাইলে রাখেন। তো এই কারণে আমি করি না, কারণ আমি রাজনীতিটা করি সম্পূর্ণ জনস্বার্থে এবং কথাগুলিও বলি হয়তোবা কিছু কথা, তারপরও এমন কিছু কথা আমার মনের মধ্যে থেকে যায় যে কথাগুলি জনস্বার্থে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না যে আমি এ পর্যন্ত লাইভে বলেন বা কোনো প্রোগ্রামে বলেন বা কোনো অনুষ্ঠানে বলেন আমি কোনো ধরনের বক্তব্য দিয়েছি আমার কোনো ব্যক্তিগত বক্তব্য বা আমার কোনো এতে আমার কোনো লাভ আছে বা কোনো ধরনের, আমি সম্পূর্ণভাবে সবসময় দেশের কথা ভাবি এবং দেশে কীভাবে ভালো হবে এবং যতটুকু সম্ভব নিরপেক্ষ থেকে এবং যতটুকু সম্ভব মানে সবার যাতে ভালো হয় এবং দেশের যাতে কল্যাণ সাধিত হয় সে কারণে ভাবি। এবং আমার মনে হয় যে সমাজ বিষয়গুলি ওই যেহেতু আমরা লাইভে কথা বলছি সেই কথাগুলি তো অন্যরা শুনতে পাচ্ছেন, যার কারণে ওভাবে না বলে যে না মাসুদ ভাইকে এরকম সময় দেওয়া হয়েছে আমি কেন, সেভাবে আমার হবে না। তো যাই হোক, আমি মনে হয় যে আমার যদি প্রশ্ন করেন সেই প্রশ্নটা আমি যতটা সম্ভব আমি উত্তরটা দিব। আমাকে কিন্তু আপনি কোনো প্রশ্ন করেননি। প্রশ্নটা হচ্ছে দেশের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমি বলবো না এই কারণে, কারণ আমরা দেশের কোনো, আমি বা মাসুদ ভাই বা রাজু আহমেদ খান এরকম আমাদের অনেক নেতাই দেশের কোনো মানে এমন কোনো অবস্থানে নেই যে তারা একটা পরিকল্পনা করবে, সেই পরিকল্পনাটা বাস্তবায়নের কোনো সুযোগ আছে। এবং আমাদের থেকে অনেক বড় বড় নেতা, আপনার এই অনেক বড় বড় নেতারা মানে তারাও আসলে আপনার এই মানে এটা আসলে তাদের সেরকম সক্ষমতা নেই। অতএব আমি মনে করি যে যে কথাগুলি এতক্ষণ বলা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আমি একটু সংযোজন করে আমি আমার কথা শেষ করব। তো আসলে মানে সেই পরিপ্রেক্ষিতে বলছি যে 2 মিনিট, আমি খুব বেশি সময় নিব না, কিন্তু আমি মানে কথা সমন্বয় করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখন প্রথম কাজ হবে যে মানে আমাদের যে ফ্যাসিস্ট যে হাসিনা, শেখ হাসিনা, ওনাকে দেশে ফিরিয়ে আদৌ আনা যাবে কিনা। কারণ আগের মতো যেমন শেখ মুজিবুর রহমানের ওই হত্যাকাণ্ডের কানাডা অনেকে পালিয়েছিল, তো বিষয়টা যেহেতু আমি আগে বলেছি বিষয়টা আসলে ওরকম না। এখানে আপামর জনসাধারণের একটা সম্পৃক্ততা ছিল এবং আপামর জনসাধারণই চায় যে তার একটা বিচার হোক, সে যেটাই হোক, যে ধরনের বিচারই হোক। আর যেহেতু সে ফৌজদারি অপরাধী, অতএব
তার বিচারটা হয়তো অতটা সহজ হবে না, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারটা আছে। এবং আজকে মাসুদ ভাই একটা কথা মানে আমাদের সাথে আমরা আলোচনা করছিলাম যে এখানে আমরা কিছু যারা আসি রাজনীতিবিদরা, যে তারা আমরা এমন এমন বিষয়ে কথা বলি যে বাইরে অনেক বড় বড় মানে সেই সিনিয়র নেতা বা যাদেরকে দেশবাসী চেনে জানে, কিন্তু তারা যে সমস্ত বা কথাবার্তা সুচিন্তিতভাবে বলে না বা ভাবে না, বা ভাবলেও তারা ওইভাবে তারা কাজ করে না। কিন্তু আমরা যারা মানে মাঠের যারা কাজ করি বা আমাদের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা আছে, তারা আমরা সাধারণ জনগণের পালস বুঝি তারা কি চায়। তো তারা মানে অনেকটাই আমরা এখনো পর্যন্ত জনগণের কথা ভেবেই কাজ করছি। এবং সেক্ষেত্রে আমি বলছি যে ভারতের কথাটা আমাদের কোনো আলোচনা আসেনি। সেই ভারতের কথাটা অবশ্যই বলতে হবে যে অতীতের সেই কথা বলে লাভ নেই যে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে বা কিছু। আমরা সবসময় মানে অনেক ক্ষেত্রে আমরা আত্মবিস্তৃত জাতি, আমরা অনেক কিছু ভুলে যাই আমাদের মানে আমাদের যা অর্জন। আবার এটাও আছে যে আমরা অতীতে কি পেয়েছি, কি করেছি, আমাদের প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে বা যাই করেছি। কিন্তু ভারতের এটা উচিত হবে না যে আমাদের এই হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে বিচারের আওতায় যিনি আছেন তাকে তাদের দেশে তারা মানে রাখার জন্য, কারণ সেটা অবশ্যই উচিত হবে যে, এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে তারা সারা বিশ্বের কাছেও কিছুটা হয়তো অপ্রশ্নবিদ্ধ আছে। তারপরেও কেন তারা কিভাবে পারছে বা কেন করছে, এটা মানে আসলে তাদেরকে হয়তো বা শেখ হাসিনা তাদের অনেকভাবেই তাদের স্বার্থ রক্ষা করেছে, যে কারণে তারা সেই কাজটা করছে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেক সময় জেনেভা কনভেনশনের কথা বলা হয় যে জেনেভা কনভেনশন এই ব্যাপার আছে, সেখানে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তবে অবশ্যই নিশ্চয়ই জেনেভা কনভেনশনে এই ব্যাপারটা নেই যে একজন আমাদের দেশে অপরাধী বা কেউ অপরাধী তাদেরকে তারা বিদেশে পালিয়ে যাবে এবং তাদেরকে আসলে দেশে আনা যাবে না। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই তাদেরকে দেশে আনার ব্যবস্থা করতে হবে, এবং সবচেয়ে এখন যে ব্যাপারটাকে দেশে আনার ব্যবস্থা করতে হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং মেইন যে কথাগুলি আমি বলবো যে 1 নাম্বার হচ্ছে যে মানুষগুলি অপরাধী, তাদের যেহেতু তারা ফৌজদারি অপরাধ করেছে, তাদের সাজা খুব অনেক বেশি হবে, তারা আর নির্বাচনে আসার মতো তাদের আর সক্ষমতা থাকবে না। এবং আমার মনে হয় মাহফুজ ওই কারণেই হয়তো বা বলেছে যে আমাদের বলে যে এ যুগের সিরাজুল আলম খান, তো সে কারণে হয়তো বলেছে, কারণ সে বুঝে গেছে যে কোনোভাবে নয়সায় করে তাদের বিচার করে তারা আবার মানে নির্বাচনে আসবে বা তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। আমার মতে সম্পূর্ণভাবে যদি ওই যে যারা তখন ক্ষমতার যে জায়গায় ছিল বা তাদের কমিটিতে যে জায়গায় ছিল, তারা সম্পূর্ণভাবে যদি তারা পরিশুদ্ধ হয়ে যদি আসতে পারে। আর যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি বা অথবা করা যাবেও না, কারণ আমরা আমাদের অনেক সিদ্ধান্ত আমরা অনেক সময় নিজেরা নিতে পারি না। ভারত সবসময় আমাদের দাদাগিরি করে, অন্যান্য অনেক দেশের চাপ থাকতে পারে। সবচেয়ে বড় কথা, আমরা অনেক জায়গায় ভারতের ব্যাপারে যা কিছুই বলি না কেন যে না আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই বা কিছু, কিন্তু আমাদের উপদেষ্টাদের তাকালেও দেখা যাবে যে সেক্ষেত্রেও নাকি তাদের ব্যাপারে তারা ছাড় দিয়েছে বা তাদের বলেছে যে এই উপদেশটা রাখা উচিত। মানে এগুলো আসলে গোপন অনেক ব্যাপার আছে, কিন্তু এগুলি কিছুটাও প্রকাশ হয়ে যায়। অনেক গোপন করতে চাইলেও মানে জিনিসগুলি তো অবশ্যই বোঝা যায়, এবং লোকগুলির দিকে তাকালেই বোঝা যায় যে সেই তাদের মধ্যে একজন মারাও গিয়েছে, তাকে শ্রদ্ধা করি, আইনজীবী হাসান আরিফ ভাই। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, ভালো আইনজীবী ছিল, কিন্তু উনিও মানে যেটা খুব খারাপ একটা শব্দ, তারপর বলছি উনিও আওয়ামী লীগের প্রোডাক্ট হিসাবে যতদূর আমি আমার এই বয়সে জানি। কারণ আমি যদিও মাহফুজ বা ছাত্রদের বয়স আমার না বা তার থেকে আমি অনেক বড়, কিন্তু আমিও মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, অতএব আমি তো এতটা জানি না যে, কিন্তু উনি মানে তারপরও হাসান আরিফ উনি বা আরো যারা আছেন তাদের মধ্যে এরকম মানে শোনা যায়। আমি তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না, কারণ হাসান আরিফ ভাই যেহেতু মারা গেছেন হয়তো বলা যায়, যদিও উনি ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, তো আমার মতে আমাদের নিজেদের সিদ্ধান্ত আমাদের নেওয়ার জন্য আর ওদের সাথে নতুন করে নেওয়াও যাবে না। আর আমাদের নারীদের যে নেওয়া, তারা অত্যন্ত সিনিয়র, কিন্তু তাদেরও কতটুকু যোগ্যতা দেখে তাদেরকে নেওয়া হয়েছে, যারা ওই সেক্টরে আদৌ কাজ করতে পারবে কিনা। এবং অন্তর্বর্তী সরকার হিসেবে আমরা যতই বলি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা অনেক সময় করি কি যে বাসায় মেহমান এসেছে, সে খুব ভালো হ্যান ত্যান এইসব, কিন্তু ওটা বড় কথা না, সে দেশ চালানো কতটা পারদর্শী বা তার কতটুকু মানে ক্যাপাসিটি আছে যে এই যে আমাদের এখন একটা টালমাটাল পরিস্থিতি সেটার
মানে মোকাবেলা করার জন্য আমরা একবার কি নোবেল বিজয়ীকে বসিয়ে দিলাম। যাক, ওটা ভালো মন্দ পরবর্তীতে বড় বড় রাজনীতিবিদ আছে, অন্যান্য রাজনীতিবিদরা বুঝবে উনি কতটুকু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কতটুকু উনি দেশ পরিচালনা করতে পেরেছেন কিনা বা পারবেন কিনা, বা তার কর্মকাণ্ডের পরে বোঝা যাবে। কিন্তু ওই যেটা বলেছি যে অবশ্যই বিচার করতে হবে এবং তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের নির্বাচনে আসতে হয় তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে তাদের মধ্যে যদি কেউ বলা যায়, মানে কেউ অথবা হবে না, কারণ সবারই সাজা হবে। মানে যারা আগের মন্ত্রী এমপি ছিল তাদের কারণে এই যে কদিন আগে ডাক্তার এনামুর মানে যিনি এনাম মেডিকেল কলেজের প্রধান ডাক্তার এনাম সাহেব, ওনাকে ধরা হলো রানা প্লাজা, হ্যাঁ রানা প্লাজা, এবং তখন তো তাকে রানা প্লাজায় যে উনি রানা প্লাজায় অনেক অনেক কিছু করেছেন। কিন্তু শেখ হাসিনা ওই সবাইকে একটা পুরস্কার দেয় যে না আপনি এটা আপনাকে একটা কিছু সেই হিসেবে। কিন্তু সবচেয়ে মজার কথা, নির্বাচনে যদিও পড়িয়ে জিনিসটা বলছি, সাইফুল ইসলাম আমাকে একজন পাস করেছে, উনি সম্ভবত আওয়ামী লীগের কোনো পুরানো প্রোডাক্ট ওখানে ছিল, এবং আওয়ামী লীগের এগুলি কাজটা নিজেদের লোকও থাকবে বা পাশাপাশি, কারণ নাম সাহেব তো দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করুক বা না করুক, সে তো মূলত ওনার হসপিটালটা ছিল। তো আসলে কি যে মানে কিছু লোক আসলে যাদের জায়গায় তাদেরই থাকা উচিত। আমি ওনার নাম বলে গেছি যে বাণিজ্য যে প্রধান, ওনাকেও রাজনীতিতে আনা হয়েছে। তারপরে তার আগে ডাক্তার যে নাক কান গলা বিশেষজ্ঞ প্রাণগোপাল দত্ত, উনি কি করেছেন, উনি শেখ হাসিনা যখন গ্রেনেড হামলায় হলো, এত মানুষ আহত নিহত এত কিছু হলো, এত তাদের ট্রিটমেন্ট, কিন্তু ওনার কি হলো একটু সাউন্ড শুনতে উনি মানে সমস্যা ছিল, এবং যেহেতু ওই যে মানে গ্রেনেড হামলায়, এবং দেখা গেছে ওনার অর্থ আছে দেখে উনি এত কিছু করলো, অথচ ওনাকে বাঁচাতে গিয়ে কুষ্টিয়ার একটা 22 বছরের একটা ছেলে, সে তার দেহরক্ষীর মানে মধ্যে একজন ছিল, সে ছেলেটা মারা গেল, হ্যাঁ, অথচ তার কানের সমস্যা হয়ে গেল, সে প্রাণগোপাল দত্ত কুমিল্লার সেই একজন মানে ডাক্তার হিসেবে উনি ভালো ছিলেন, কিন্তু ওনাকে পুরস্কার হিসেবে ওনাকে মানে একটা ভালো জায়গায় নিয়ে গেল, এমপি বানানো, এবং তাকে মানে পিজির মতো জায়গায় তাকে উপাচার্য করা হলো। যেটা আমি এ ব্যাপারে আমি যতই ভারতের কথা যেটাই ভালো মন্দ যেটাই বলি বা ভালো কথাও ভারতের থাকলে অবশ্যই বলবো বা আগেও বলেছি, কিন্তু মানে এখানে হিন্দু মুসলমান না থাকলেও অনেক ক্ষেত্রেই ভারত ওই যে এই ভালোই তো প্রাণগোপাল দত্ত উনি তো হিন্দু, উনি তাহলে তো ওনাকে রাখলে ভালো হবে, তখন আবার বলে দেয় যে না 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 ওনাকে আনেন, অবশ্যই ভালো হবে। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেক্ষেত্রে যে মানে সনাতন ধর্মের যে একজন প্রতিনিধি দরকার, সনাতন ধর্মের প্রতিনিধি না, যেহেতু তারাও সংখ্যায় আমাদের দেশে একটা সংখ্যা তারা আমাদের দেশে আছে, কেউ বলে 8%, কেউ যত কিছুই বলে 8% হয়তো বা না, তার বেশি হবে, অবশ্যই তাদের থেকে আসতে হবে। কিন্তু সেই আসার প্রক্রিয়া, আমি কথা প্রসঙ্গে এসে গেলাম, কথাটা বলতে চাইনি, এবং আমি এই ব্যাপারে অত্যন্ত মানে অনেকটাই অসাম্প্রদায়িক হবে, কারণ নিজে যদি লেখালেখি করি, কিন্তু আমার কাছে এতটা খারাপ লেগেছে তখন আমার চোখে পানি এসে পড়েছে, এবং আমি ভিডিওটা সরাসরি দেখেছি। অনেক সময় ফেসবুকে ভুয়া ভিডিও দেখায়, ওনার নাম সম্ভবত মৃণাল কান্তি দাস, উনি কোন মুন্সিগঞ্জের, ওরা মানে উনি মানে আমি আসলে কি আমি এমনিও বাজে কথা বলতে পারি না, সেটা অন এয়ারই হোক বা হোক, সে নামাজ সম্বন্ধে একটা মন্তব্য করেছে। আমি যতদূর জানি যে কোনো সনাতন ধর্মাবলম্বী যারা আমাদের অন্য দল করে, তারা সবসময় বিদায় নেয় থেকে শুরু করে, আমি একটু শেষ করবো, আমি প্রয়োজনীয় কথাই বলছি, গয়েশ্বরচন্দ্র রায় বা অন্যান্য যে দলেরই যারা ছিল, তারা মনের মধ্যে যাই থাকুক না কেন, তারা চেষ্টা করেছে সবসময় মানে অসাম্প্রদায়িক হওয়ার জন্য, ততটুকু সম্ভব ব্যালেন্স করে চলার জন্য। কিন্তু উনি এভাবে একটা কথা বলে ফেলেছেন, এবং তার অতীত ইতিহাস আর বলবো না, তাহলে সারা চলে যাবে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগে যে কি ধরনের লোক ছিল এবং কি ধরনের লোক ছিল, তারা হ্যাঁ ওই যে সনাতন ধর্ম অবলম্বী দেখে তাদেরকেও তাদের প্রতিনিধি আনতে হবে, ছাত্রলীগ করতে পারে হোক, কিন্তু এইরকম মানে জঘন্য। কারণ আমি তো বললামই যে এমনও আছে যে আমাদের মানে অনেক ন্যাপেরও দাদা আছে একজন, ওনার নামটা বলছি না, ওনারা আমাদের সাথে সবসময় চলেন এবং আমাদের সিনিয়র, ওনারা আমাদের অনেক সময় গাইড করেন, এবং আমাকে অনেক সময় বলেন এই তুমি নামাজ পড়ো না কেন, এরকম মানে এমন এমন কথা বলেন উনি, জানি মানে কত কিছু জানে বা কত কিছু। এবং আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও অনেক সময় যে রোজা রাখার ব্যাপারে বা কিছু যে এরকম ধর্ম পালনের ব্যাপারে অনেক ভালো কথা বলেন তারা, এবং না তাদের মধ্যে সাম্প্রদায়িকতা কারো কারোর মধ্যে আছে, কিন্তু আমি যেটা বলছি যে ওভারঅল আমি দেখি যে না আমাদের মধ্যে একটা
অনেকটা সম্প্রীতি আছে, কিন্তু মানে ভারতকে দেখানোর জন্য যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত অটুট, কিন্তু সেক্ষেত্রে যে তাদের কিছু মানে আমি বাজে লোকই বলবো, বাজে বাজে লোকগুলি কোথা থেকে, যদিও আমি প্রাণগোপাল দত্ত উনি একজন ডাক্তার মানুষ, ওনার ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু উনি হয়তোবা মানে ওই মানে রাজনীতির জন্য অতটা হয়তোবা যোগ্য ছিলেন না, উনি ওনার জায়গায় যোগ্য ছিলেন, হয়তো উপাধ্যক্ষ হওয়ার মতো যোগ্যতা কতটুকু ছিল বা না ছিল, কারণ তার থেকে নাকি সিনিয়র লোক ছিলেন, ও ব্যাপারে আমি বলছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই মৃণাল কান্তি দাস এই ধরনের মানে তাদের যে সে ছাত্রলীগ করেছে সে কারণে না, কিন্তু কারণ তার বক্তব্যটা তো সরাসরি এসেছে এবং তার অতীত ইতিহাস আমার ভালো ছিল না। সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগের এই যে মানে বাজে পচা মানে মানে এই নোংরা মনোভাবের মানে নেতা কর্মী বাদ দিয়ে যদি তাদের মধ্যে ভালো লোক আনতে পারে বা ভালো লোক আসে, কারণ মানে নির্বাচনে তো যেহেতু এবার ভোট হবে, হ্যাঁ, সেটা সুষ্ঠু গ্রহণযোগ্য কতটুকু করা যায় সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু মানে তাহলে তো সেভাবে, কিন্তু ওই যে আজে বাজে লোক আনলে পরে তো তারা তো তাদের তো জামানত বাজেয়াপ্ত হবে, কারণ অতীতে অনেক সময় আওয়ামী লীগ বাহাদুরি দেখাতো, বিশেষ করে গোপালগঞ্জ বা ফরিদপুর এই সমস্ত এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জে তারা বলতো যে একটা কলা গাছ দাঁড়ালো আওয়ামী লীগ পাশ করবে আর তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তো শেখ হাসিনা আসন থেকে মোটামুটি অনেক সময় দেখানো হতো বা এমনও হয়তো বা সেখানে অথবা একটা অযোগ্য লোককে দাঁড়ানো হতো, সে অল্প কয়টা ভোট পেত, কিন্তু আমার এমনও আমি ইতিহাস জানি এবং আমি নিজে সে সময় ভোটার না হলেও ভোটার ছিলাম না, আমাদের এলাকা থেকে ঢাকা 6 আসন থেকে শেখ হাসিনা, আমি শেষ করছি, শেখ হাসিনা পরাজিত হয়েছে। তো আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমরা মূল কথাটা তো বলি না, মূল কথাটাই বিস্তারিতভাবে বললাম যে আওয়ামী লীগ, এটা আমার কথা না, আমি কারণ কি আমি এমনকি আমি কোনো বিষয় না, কিন্তু আমি এটা অনেকের অভিমত নিয়েছি, বিশেষ করে রাজনীতিবিদদের, যে যারা তাদের মধ্যে যদি কিছু ভালো লোক থেকে থাকে এবং ভালো কর্মী সমর্থক থেকে থাকে তারা রাজনীতি করুন, তারা যদি নিজেদেরকে সেই মানে সেই নিজেকে সেটা দেখাতে পারে, নিজেদেরকে সেটা মানে প্রমাণ দিতে পারে যে না আমরা, তার মানে যে বলা এটা বলা যাবে না যে অন্যান্য সব দলের সব পীর দল বেশ সেই দল করে, সেটাও না, তবে তাদের নামে যেহেতু একটা বড় একটা কলঙ্কিত তাদের ইতিহাস হয়ে গেছে, সেই ইতিহাসটাকে মোছার জন্য, এবং আমি আমাদের অনেক ভাই ব্রাদারকে দেখি, ভাই ব্রাদারের কারণে বলছি যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তাম বা ঢাকা ইউনিভার্সিটিতেও আমার কিছুটা যাতায়াত ছিল, অনেক ভাই ব্রাদারদেরকে রাস্তাঘাটে দেখি, তারা মানে পুরা মানে অসহায় ভাবে তারা ঘুরে, কিন্তু তারা সবাই মাস্টার ডিগ্রি করা বা অনেক কিছু বা কেউ ভালো ভালো চাকরি করতেন বা কিছু করতেন, কিন্তু তারা আওয়ামী লীগ করার কারণে তারা মানে ঘুরছেন, আসলে তাদের নামে হয়তো আমার মোকদ্দমা আছে বানানোর কারণে, এবং তারা অনেক খেয়ে না খেয়ে তারা বিভিন্ন জায়গায় আছেন, এবং আমার কাছে তথ্য আছে, মাঝে মধ্যে তারা যোগাযোগ করে, তখন আমি বলি যে ভাই আমি তো তোমাদের সাথে আদৌ ছিলাম না, তোমরা আমার পরিচিত, কিন্তু আমি তোমাদের প্রতি সহানুভূতি দেখাই, কিন্তু তোমরা তোমাদের যদি তোমরা কোনো অন্যায় করে থাকো তোমরা ধরা দাও, আর নতুবা তোমরা কাজের চেষ্টা করো, কারণ তোমাদেরকে তো মানে অতীতে একটু ভয় ছিল, কিন্তু সেই ভয়টা এখন আর নেই যে তোমাদের জীবনের হামলা হবে। এবং আমি সর্বশেষ একটা কথাই বলছি, কারণ ওদের আসলে কি ওই যে বলা হয় যে কখনো অন্যায়কারীকে ছাড় দিতে হয় না, সেক্ষেত্রে ওই যে যেমন একটা ঘটনায় আমরা প্রমাণ দিয়ে বিশেষ করি যে বিডিআরের যে কদিন আগে যে আনসারদের যে বিষয়টা হলো, ওরা কতগুলি আনসার এবং তাদের কি ফরিদপুর না কি একটা লিখে, আমি যদিও আমাদের সঞ্চালকের বাড়ি ফরিদপুর আমি কারণে বলছি না, আমি দেখেছি ওনাদের ওইটা লেখা, এবং ফরিদপুরের লোক কি শুধু আনসার। তো পরবর্তী শুনলাম যে যদি ওনার বাড়ি শরীয়তপুর, যে এমপির নাম বলা হয়েছে উনি অন্তত ভালো মানুষ, একসময় জানতাম কিন্তু কতটুকু ভালো, নাম ওনার শামীম ভাই, ওনার বড় ভাই নাকি এই জিনিসটাকে মানে পরিচালনা করেছে, এবং এটা পুরোপুরি মানে জিনিসটা সামনে এসে পড়েছে। এবং আমাদের নূর যে গণ অধিকার পরিষদের সেই নূর প্রথম গিয়েছে যে সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য কথাবার্তা বলেছে, পরবর্তীতে যাই হোক, কিন্তু আমার মতে যে এরকম মানে চোরাগুপ্তা হামলা, যেটা অনেক সময় জামাতের নামে বলা হতো, আমি কিন্তু বাস্তবে কথাটা আপনার ভালো লাগবে মানে করার জন্য, যেটা অনেক সময় মানে ইসলামকে আমাদের দেশের মধ্যে ইসলামকে মানে আপনার সংকুচিত করার জন্য, যে আমাদের একটা ইসলামী রাষ্ট্র, আমাদের বেশিরভাগ দেশের জনগণ মুসলমান, সেখানে মানে আমি শেষ করি, বেশিরভাগ জনগণই মুসলমান, সেখানে আমাদের এই বড় বড় ইসলামিক দলগুলির নামে অনেক ধরনের মানে দুর্নাম দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে যে যারা মানে বলে যে অসাম্প্রদায়িকতা ধারক বাহক, তারা তাদের যে এই ধরনের কুকর্ম এখনো তারা করছে, তারা কিন্তু এখনো শুধরায়নি, আমি ওই ব্যাপারটাই বলছি। তো আমার মতে যে তারা যদি শুধরাতে পারে এবং তারা যদি নিজেদের ভালো কিছু দেখাতে পারে, তবে তাদের নির্বাচনে আসা উচিত, এবং হ্যাঁ তাদের সুযোগ একটা দেওয়া যায়, কিন্তু যাদের নামে অলরেডি মামলা হয়ে গেছে এবং তাদের মামলা চলছে বা যাদের বিচার হবে তারা বিচারে তো সাজা অবশ্যই হবে,
সেটা মানে মৃত্যুদণ্ডই হোক বা মানে আপনার এমনি বিচার হোক, হ্যাঁ, জেল জরিমানা হোক, সেটা তো হবে। সেক্ষেত্রে তারা তো এমনি অযোগ্য হয়ে যাবে। কিন্তু তারা মনে করছে যেহেতু তারা বিদেশে দিক সেদিক পালিয়ে আছে বা এভাবে করে ওই হয়তো টাকা পয়সা খরচ করে, এভাবে তো আসলে হবে না। তারা একটা সম্পূর্ণ আগের সেট বাদ দিয়ে তারা যদি নির্বাচনে আসতে পারে এবং রাজনীতিতে আসতে পারে তাহলে তারা আসুক। কিন্তু তারা ওই যে আগের মতো তাদের কোনো ধরনের মানে যেমন কয়েকটা তাদের ওরকম ধরনের কোনো ধরনের এই একটা মানে ইস্যু নিয়ে এসে সামনে এসে যে আমাদের এই দাবি দেওয়া, কিন্তু পেছনে হচ্ছে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করা। এই অরাজকতা সৃষ্টি আমাদের কোনোভাবেই কাম্য না। এবং আমাদের রাজনীতিবিদ যারা আমরা সুশীল সমাজে যারা আছেন বা যারা রাজনীতি বোদ্ধা, যারা দেশকে ভালোবাসেন, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে, এবং এটা প্রমাণও পাওয়া গেছে যে তারাই এই জিনিসটা করছে। এবং আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু এটা প্রমাণও পাওয়া গেছে যে তারা মানে ওই বলেছিল যে তারা আবার জঙ্গি হয়ে ফিরে আসছে। এবং সর্বশেষ একটা কথাই বলবো, একজন মুসলমান হিসেবে আমি যে খুবই ধার্মিক বা সেটাও আমি বলবো না, ধার্মিক লোক আমাদের দেশে আছে, কিন্তু আমাদের কেন এই যে আমরা একটা মুসলিম প্রধান দেশ, জঙ্গি অন্য দেশে কিরকম আছে কি না আছে, কিন্তু আমাদের এই যে যারা আমাদের যারা ইসলামী দলগুলি করে এদের মধ্যে হ্যাঁ দুজন ভালো খারাপ থাকতে পারে, অনেকেই খারাপ থাকতে পারে, কিন্তু এদেরকে কেন জঙ্গি বলা হয়? এবং তাদের মধ্যে একটা যে তারা যে একটা ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে, এবং এইটাই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং তাদের রাজনীতিতে তাদেরও সুযোগ দিতে হবে। কারণ আমরা যেহেতু অধিকাংশ লোক মুসলমান এবং আমাদের যে সনাতন ধর্ম অবলম্বী, আমি অন্য দুইটা ধর্ম বলছি না কারণ ওদের সংখ্যা তারা খুবই কম, এবং ওই কারণে অন্য দুইটা ধর্মের লোকেরাও রাজনীতিতে কিন্তু অনাগ্রহ প্রকাশ করে, যে কারণে আমাদের কেউ নামি নেই। কিন্তু সনাতন ধর্ম অবলম্বীরা যেহেতু তাদের ভারতের একটা সাপোর্ট তারা মনে করে যে পায়, কিন্তু সত্যিকার হচ্ছে এটা না। ভারতের সাপোর্ট দিয়ে কোনো কিছু হবে না, ভোটটা এই দেশের জনগণেরই পেতে হবে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আর আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতা তো কবিতা না, কিন্তু আমি এটা জানি যে অনেক সময় আমরা বলি শেষ হইয়াও হইল না শেষ। আপনার কথা যতই শুনি ততই মুগ্ধ হই। রাজনীতির এই মহাসড়কে আপনি যে কতদিন মানে চালকের আসনে আছেন, আমি যাত্রী বলবো না, আমরা এটা মানে চিন্তাই করতে পারবো না। অনেকেই হয়তো সেই আমি যে কবিতার কথা বলেছিলাম, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। তো যাই হোক, আপনার কাছ থেকে অনেক কিছু জেনে সমৃদ্ধ হলাম। যদিও আপনি জরিমানার শিকার হয়েছেন, আপনি অনেক সময় বেশি কথা বলেছেন, সেটা আগামী দিনে আমরা হয়তো পুষিয়ে নেব কিছু চা নাস্তার মাধ্যমে। যাই হোক, আজকের আলোচনা শেষ করবার আগে আমি বলি, পলিটিক্স ক্লাবের মুখোমুখি এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে ছিলেন তার সর্বশেষ একজনের নাম মেনশন করা হয়নি, সুজন আল মামুন, এবং আপনাদের কথা শুনে তারা অভিভূত হয়েছেন, যদিও তারা কোনো কমেন্ট করেননি। আমি আগামীতে মনে করব যে আপনারা কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন দিবেন। এবং সেই সাথে একটা বিষয় বলে রাখি, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক হয়েও আগে গ্রিন পার্টির কথা বলতাম, এখন বলছি না, কারণ গ্রিন পার্টি আমরা এটাকে সম্পূর্ণ পরিবেশবাদী সংগঠন হিসেবে করে সম্প্রতি আমি যোগদান করেছি আমজনতার দলে, এবং সেখানে এখনও পদপদবি সেট আপ হয়নি, তবে শীঘ্রই সেটা ঘোষণা হবে তখন। আর আমাদের এই পলিটিক্স ক্লাবের আলোচনা চলতেই থাকবে। এবং আরও একটা মেসেজ আপনাদের দিয়ে রাখি, আরজে রাজু নামে আমার নতুন একটা পেজ আসবে, সেখানে আমি নানান ধরনের মানুষের ব্যক্তিগত বিষয়, অতীত ইতিহাস, দুঃখ যন্ত্রণা, প্রেম পরিণতি, এসব বিষয় নিয়ে আলোচনা করব। খুব শিগগিরই আমরা ডাক দিব, সারা বাংলাদেশ থেকে যারা আসবেন তাদেরকে রেজিস্ট্রেশন করা হবে এবং রেজিস্ট্রেশনের ভিত্তিতে তাদের বিষয়গুলো, তাদের অতীত ইতিহাস, বাল্যজীবন, শৈশব কেমন কেটেছে, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে, এবং বিশেষ করে যারা ইয়াং তরুণ তাদের প্রেম দুঃখের কাহিনী, বিরহের কাহিনী, সেগুলো আসবে। আরজে রাজু নামে নতুন একটা আসছে, সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। এবং পলিটিক্স ক্লাবের এই আলোচনা, পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং মাসুদ ভাইয়ের এই যেখান থেকে লাইভ করছিলাম সেখানে মোহাম্মদ মফিজুর রহমান লিটন, সুমন এক্সট্রিম সৌদি আরব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।